ওইটাই আমাদের সক্ষম মানুষের সংখ্যা বা জনশক্তির সংখ্যা আমাদের টোটাল জনশক্তির একটি উল্লেখযোগ্য অংশ, যেটিকে আমরা মনে করছি যে আমাদের সম্ভাবনার একটি বড় ক্ষেত্র। যুবকদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলেই আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের সামগ্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থা যুবকদের জন্য যে কি কি অপরচুনিটিস আমরা ক্রিয়েট করতে পেরেছি, তাদেরকে কিভাবে আমরা তাদের সক্ষমতা উন্নয়নের জন্য কাজ করছি, সে অপরচুনিটিসগুলো এবং চ্যালেঞ্জগুলো। আমার মনে হয় যে যুব সম্প্রদায় কেন একটা রাষ্ট্রের জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন নির্ভর করে সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থার উপরে। দীর্ঘদিন আমরা যদি দেখি রাষ্ট্র ব্যবস্থা যেভাবে শাসিত হয়েছে বা জনগণ যেভাবে শাসিত হয়েছে, তাতে করে অনেক কিছুই উপেক্ষিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই। সুশাসন যদি না থাকে কোনো কিছুই থাকবে না, সুবিচার যদি না থাকে কোনো উন্নয়ন কখনোই হবে না। মানুষকে নিয়ে যদি আপনার বা জনগোষ্ঠীকে নিয়ে রাষ্ট্রের যদি সঠিক কর্ম পরিকল্পনা না থাকে, কিছুই হবে না। আপনি ভুল পথে কখনো আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। সেই জন্য আমরা বলি যে রাষ্ট্র কিভাবে শাসিত হয়েছে, কিভাবে হচ্ছে, কিভাবে হবে, সেটি মুখ্য। আপনার একটি লিখিত সংবিধান আছে, আপনার একটি জাতীয় সংসদ আছে, আপনার বিভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে, মানে এই রাষ্ট্র অগ্রসর হবে নিশ্চিত নয়। সুতরাং আজকে এই যে 1 বছর আগের যে আমাদের যুব সমাজের তাদের যে অভ্যুত্থান, তাদের যে রাজপথে নেমে আসা, তাদের যে প্রতিবাদ, তাদের যে স্লোগান, তাদের যে গ্রাফিটিতে যে লেখাগুলো, সবগুলি হলো রাষ্ট্রের যে জনগোষ্ঠী, শুধু যুব সমাজ নয়, সকল মানুষের ভাগ্য উন্নয়ন বা ভাগ্য পরিবর্তনের জন্য। সেই জন্য আজকে আমরা মনে করি যে রাষ্ট্র যদি তার জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য সঠিক কর্ম পরিকল্পনা নিয়ে সততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে, সুশাসনের সাথে, সুবিচারের সাথে যদি অগ্রসর হতে পারে, রাষ্ট্র অগ্রসর হবে। যদি না পারে, রাষ্ট্র অগ্রসর কখনোই হবে না। সেজন্য আজকে দায়বদ্ধতা রয়েছে দেশের রাষ্ট্র পরিচালনার সাথে যারা দীর্ঘ সময় ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের। আপনাদের স্বাভাবিকভাবে মনে হয় যারা সিনিয়র তারা জুনিয়রদেরকে পথ দেখাবে। আমাদের দেশে বিগত 1 বছর আগে সেটি উল্টো হয়েছে। সিনিয়ররা অন্ধ হয়ে গেছে, সিনিয়ররা পথ হারিয়ে ফেলেছে এবং যারা অভিভাবক ছিলেন, যাদের অভিভাবকত্বের দায়িত্ব ছিল, তারা অভিভাবকত্ব হারিয়ে ফেলেছে, নিজেরাই দিকভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, নিজেরা ডেভিয়েটেড হয়েছে। তারা অন্যকে কি পথ দেখাবে? যে অন্ধ সে কি অন্যকে পথ দেখাতে পারে নাকি? যে নিজেই পথ চলতে পারে না, যে ভুল পথে চলে, সে অন্যদেরকে কিভাবে সঠিক পথে পরিচালনা করবে? সেই জন্য আমরা মনে করি যে যখন সিনিয়ররা ব্যর্থ হয়েছে, জুনিয়ররা, এই যুব সমাজ আবারও রাজপথে নেমেছে এবং সকলকে সঠিক পথের নিশানা সেটি দিয়েছে। এবং আমরা জানি যে বিগত 1 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত দুঃখজনক। রাজপথে যুবকদের, যাদের অসহায়ত্বের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই যুব সমাজকে গুলি করে হত্যা করা হয়েছে। এর চেয়ে বড় লজ্জার একটা রাষ্ট্রের জন্য আর কিছু হতে পারে না। সেই জন্য আমরা মনে করি যে ক্ষেত্রে ভবিষ্যতের জন্য যুববান্ধব, জনবান্ধব, গণমুখী এবং কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যারা শাসনভার গ্রহণ করবেন, তাদেরকে কাজ করতে হবে। আজকে আমাদের সমাজে কোনো সংস্কৃতি নেই যে আমি ব্যর্থতা নিয়ে আমি পদত্যাগ করলাম, কোনো সংস্কৃতি নেই। আজকে এক একজন বসেন চেয়ারে, আমার মনে হয় চেয়ারের সাথে সুপার গ্লু লাগিয়ে উনি বসে থাকেন যে ওনাকে আর নড়ানো যাবে না। আপনি চিরস্থায়ী বন্দোবস্ত আমরা শুনেছিলাম লর্ড কর্নওয়ালিসের,
সেই সময় যে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হতো, এখন নিজেরাই বন্দোবস্ত নিয়ে নেন চিরস্থায়ী ভাবে, যাতে করে তাদেরকে আর কেউ সরাতে পারে না। রাষ্ট্র ব্যবস্থায় শাসনতান্ত্রিক সংস্কার যদি না হয়, কারো ভাগ্য পরিবর্তন হবে না, কোনোদিন হওয়া সম্ভব নয়। সেই জন্যই আমরা মনে করি যে আজকে আমাদের যে অমিত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা যারা ধ্বংস করেছেন অতীতে, তাদের দায় নিতে হবে। যারা যুব সমাজকে বন্দুকের মুখোমুখি করেছেন, দায় নিতে হবে। যারা এদেশের যুব সমাজকে বিভ্রান্ত করেছেন, তাদের দায় নিতে হবে। আজকে আমাদের শিশির বলেছে যে ইউনিভার্সিটিতে পড়ার পরে একটা ছেলে কি করবে অনিশ্চয়তার মধ্যে। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজেদেরকে সক্ষম করে তোলার যে ব্যবস্থাপনা কতটুকু আছে, আপনারা যারা শিক্ষার্থী আছেন অথবা যারা ছিলেন তারা জানেন। আজকে আপনি একটা শিক্ষা কার্যক্রম শেষ করে একটি সার্টিফিকেট নেওয়ার পরে আপনার কি মনে হয় যে আপনি যে বিষয়ে শিক্ষা লাভ করেছেন সেখানে পরিপূর্ণ শিক্ষা লাভ করেছেন? আজকে ডক্টর হচ্ছে, আমি কয়েকদিন আগে দেখলাম, যেখানে কোনো হসপিটাল নাই। আপনি মেডিকেল কলেজ খুলে রেখেছেন, হসপিটাল নাই। তো মেডিকেল কলেজ মানে আপনি কি, এটি কি কোন তাত্ত্বিক, এটি কি মানে ইতিহাস নাকি রাষ্ট্রবিজ্ঞান যে আপনি মুখস্থ করলেন আর লিখলেন আর আপনি ডাক্তার হয়ে গেলেন? বিষয়টা এরকম না। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন নকল প্রবণতা ছিল। পড়াশোনা না করে পরীক্ষা আপনি দেখে দেখে লিখে আপনি সার্টিফিকেট পেয়েছেন। একটা দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে, আমাদের প্রশাসনকে সংগ্রাম করতে হয়েছে দীর্ঘদিন নকল প্রবণতার বিরুদ্ধে। তারপরে কি হলো? তারপরে শুধু পরীক্ষা নিরীক্ষা। আজকে একটা কারিকুলাম, কালকে আর একটা কারিকুলাম, আজকে এক পরীক্ষা পদ্ধতি, কালকে আর একটা পরীক্ষা পদ্ধতি, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে একটা যুব সমাজের নৈতিকতা সৃষ্টির জন্য যে কন্টেন্ট যেগুলো ছিল পাঠ্যপুস্তকে, আপনারা জানেন, সেই কন্টেন্টগুলোকে এলিমিনেট করা হয়েছে। এলিমিনেট করে এক ব্যক্তি এক পরিবারের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল। পূজা মণ্ডপ স্রেফ আপনার পড়াশোনা করবেন, আপনি এক ব্যক্তি এক পরিবার এক গোষ্ঠী এক দলের আপনি পূজা করবেন। আপনি রিটেন পরীক্ষা দিতে যাবেন, ওই পূজার প্রশ্ন। আপনি ভাই ভাই যাবেন, ওই পূজার প্রশ্ন। আপনি পাস করবেন, মণ্ডপে যেয়ে আপনার ফুল দিতে হবে। এই ধরনের ভণ্ডামি থেকে যদি বের হতে আমরা না পারি, রাষ্ট্র অগ্রসর হবে না। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। প্রযুক্তি নির্ভরতা এবং বহুপাক্ষিক অংশীদারিত্ব, এই দুইটা জিনিসকে গুরুত্ব আরোপ করে এবারে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। আমরা যে সনদপত্রগুলো বিতরণ করলাম সেগুলো প্রযুক্তি নির্ভরতার জন্য কম্পিউটারে যারা ট্রেনিং করেছেন তাদের যে সনদ ছিল সেগুলো দিলাম। আর বহুপাক্ষিক অংশীদারিত্বের যে বিষয়টা, যারা বিভিন্ন ইউনিট গঠন করতে পেরেছেন তাদেরকেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা 3টা পুরস্কার প্রদান করেছি। এটা একটা অব্যাহত প্রক্রিয়া। প্রতি বছর আমরা এই দিন উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকি। বিশেষ করে যুব সমাজের মধ্যে এই দিন একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করে। যুব উন্নয়নের জন্য আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর যে ভূমিকাগুলো রাখে তা বেসিক্যালি ট্রেনিং নির্ভর এবং আর্থিক কিছু সহায়তা অথবা লোন প্রদান করা হয়, এর মধ্যে সীমাবদ্ধ। মূল কাজটা আসলে যুব সমাজের যারা প্রতিনিধি আছেন তাদেরকেই করতে হয়। আমাদের এই যুব সমাজ শুধু দেশে নয়, বিদেশেও বিভিন্ন জায়গায় কার্যক্রম করে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা যোগ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা আমাদের দেশে কাজ করার জন্য যেমন যুব সমাজকে উদ্বুদ্ধ করছি, কর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করছি, একইভাবে বিদেশে যারা কর্মী হিসাবে যাবেন তাদেরকে যাতে দক্ষ কর্মী হিসাবে প্রেরণ করা যায় সেজন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। সে লক্ষ্যে আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যেসব উদ্যোগ আছে সেটার সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের যে কার্যক্রম, সেটা একসাথে করে কিভাবে আরো সুফল যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্যে এই জেলায় এবং সারা দেশে কার্যক্রম নেওয়া হয়েছে। আমি আশা করব এই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যুব সমাজ তাদের কার্যক্রমে এগিয়ে যাবে এবং দেশের জন্য তাদের যে কাঙ্ক্ষিত অবদান সেটা রাখতে সক্ষম হবে। একই সাথে তারা নিজেদের স্ব অবস্থানে একটি ভালো অবস্থায় যেতে পারবে। আমি আজকের এই সফল আয়োজন করার জন্য আমাদের উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর সহ যারা এই কর্মযজ্ঞের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
অতিথিদের হাত থেকে চেক গ্রহণ করবেন জোসা রানী প্রকল্প কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স ট্রেডের দ্বিতীয় ব্যাচের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন। পরিচালক সাথী ডেইরি ফার্ম প্রকল্প প্রকল্প পেজ 1 সিলেক্ট সম্পাদক পশ্চিম গৌরী শঙ্কর